হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব যে তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিও থেকে আমরা নতুন একটা ইউনিট শুরু করব, ঠিক আছে? তো ইউনিট 2 তে যেটা রয়েছে সেটা হচ্ছে কি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। GROWTH, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, DEVLOPMENT, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে এই গ্রোথ GRWTH, হ্যাঁ, তাহলে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রোথ কথার অর্থ কি? বৃদ্ধি। গ্রোথ কথার অর্থ কি? বৃদ্ধি। অ্যান্ড অর্থাৎ এবং, বৃদ্ধি এবং বা ও, আর ডেভেলপমেন্ট কথার অর্থ কি? বিকাশ। তাহলে আমাদের এই দ্বিতীয় যে ইউনিট রয়েছে, এই ইউনিটটার নাম কি? বৃদ্ধি এবং বিকাশ, ঠিক আছে? তো আমরা এই বৃদ্ধি বিকাশ সম্পর্কে জানবো। তো এটা একটা বড় ইউনিট, তো ছোট ছোট করে আমরা আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বৃদ্ধির সম্পর্কে। বৃদ্ধি কি, অর্থাৎ বৃদ্ধি কাকে বলে, সেই সঙ্গে বৃদ্ধির বৈশিষ্ট্য কি হতে পারে, সেই সঙ্গে বৃদ্ধির নীতি ইত্যাদি বিষয়গুলো আমরা আলোচনা করব। তো প্রথমেই আসছে কি? বৃদ্ধি। তাহলে আজকে আমাদের আলোচনার পার্ট কি? বৃদ্ধি, যেটাকে ইংরেজিতে বলে গ্রোথ, GROWTH, গ্রোথ। এই গ্রোথ সম্পর্কে আজ আমরা দেখব। তাহলে বৃদ্ধিটা কি? দেখো, তার আগে আমরা সবাই একটা জিনিস দেখেছি যে শিশুরা যখন জন্মগ্রহণ করে তারপর থেকে কিন্তু তার মধ্যে পরিবর্তন লক্ষ্য করি। যেমন সে একদম ছোট অবস্থায় জন্মগ্রহণ করে, তারপর সে ধীরে ধীরে কি হয়? বড় হয়, তাই তো? তার সঙ্গে সঙ্গে কি হয়? তার হাতগুলো সামান্য থাকে, খুব ছোট ছোট থাকে, সেগুলো ধীরে ধীরে বড় হয়। তার মাথা, তার পা, তার চোখ, কান, নাক ইত্যাদি সমস্ত দেখো অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখো সেই ছোট্ট অবস্থা থেকে ধীরে ধীরে বড় হতে থাকে। তাহলে এই যে বড় হওয়া, সেটাই কিন্তু হচ্ছে বৃদ্ধি, খুব সাধারণভাবে। তাহলে দেখো, কোনো একটা জিনিস ছোট ছিল, সেটা আকারে বড় হলো, সেটাই হচ্ছে কি? বৃদ্ধি। যেমন শিশু অবস্থায়, ছোটবেলা শিশুর ওজন খুব কম, তো সেটাতে সে যখন বয়স বৃদ্ধি হচ্ছে, তার যখন ওজন কি হচ্ছে? ওজনের পরিবর্তন হচ্ছে, সেই ওজন যে কম থেকে বেশি হচ্ছে বা ওজনের যে একটা পরিবর্তন ঘটছে, সেটাই হচ্ছে বৃদ্ধি, ঠিক আছে? তাহলে বৃদ্ধি মানে অন্য কিছু নয়, বৃদ্ধি মানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোর বেড়ে যাওয়াকে, বলা হচ্ছে বৃদ্ধি। তাহলে বৃদ্ধিকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করবো, মানে বৃদ্ধি কাকে বলে, সেখানে আমরা কি বলবো? তাহলে বৃদ্ধি হলো এমন একটি প্রক্রিয়া যেখানে নির্দিষ্ট বয়সসীমা পর্যন্ত শিশুর দৈহিক, মানে তার যে দেহের বিভিন্ন বাহ্যিক এবং আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন হওয়া, ঠিক আছে? অর্থাৎ কি না, শিশুর একেবারে সেই ভ্রূণ অবস্থা থেকে শুরু করে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত তার যে দৈহিক, বাহ্যিক এবং আভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ, মানে কি বলা যায়, বেড়ে যাচ্ছে, অর্থাৎ স্থায়ী পরিবর্তন ঘটছে, সেটাই হচ্ছে বৃদ্ধি। তো সেখানে আমরা কয়েকজনের সংজ্ঞা জানবো, ঠিক আছে? প্রথম যার সংজ্ঞা জানবো তিনি হলেন কে না, জোন্স, আর্নেস্ট জোন্স, ঠিক আছে? আর্নেস্ট জোন্স কি বলেছে? আর্নেস্ট জোন্স বলেছেন যে শিশুর আকার, ওজন, উচ্চতা, আর্নেস্ট জোন্স বলেছেন যে শিশুর আকার, ওজন, উচ্চতার বেড়ে যাওয়াকে বলা হয় বৃদ্ধি। এটা বলেছেন কি? আর্নেস্ট জোন্স। তো এই সংজ্ঞাগুলো আমি লিখছি না, তোমরা লিখে নেবে, ঠিক আছে? তো আর ক্রো অ্যান্ড ক্রো, মনোবিদ ক্রো অ্যান্ড ক্রো বলেছেন, ক্রো অ্যান্ড ক্রো, ক্রো অ্যান্ড ক্রো কি বলেছেন? ক্রো অ্যান্ড ক্রো বলছেন যে বৃদ্ধি হলো, বা এরকম ভাবে বলা যেতে পারে তার সংজ্ঞাটা। তিনি বলছেন যে দৈহিক, কাঠামোগত এবং শারীরবৃত্তীয় পরিবর্তন কি? তাহলে শিশু বা মানব শিশুর দৈহিক, কাঠামোগত এবং শারীরবৃত্তীয় পরিবর্তনকেই বৃদ্ধি বোঝায়। বা বৃদ্ধি বলতে
মানব শিশুর দৈহিক কাঠামোগত এবং শারীরবৃত্তীয় পরিবর্তনকে বোঝায়। তো তিনি এই কথাটা বলতে চেয়েছেন, মানে শিশুর দৈহিক কাঠামোগত মানে তার আকার, ওজন, উচ্চতা এগুলো তো বাড়বে, তার সঙ্গে সঙ্গে ভেতরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো, আমি বারবার বলছি যে বাহ্যিক মানে বাইরে হাত পা কান মাথা এগুলো আমরা দেখতে পাচ্ছি, তো ভেতরে যে লিভার, কিডনি বা তোমার হার্ট যেটা হৃৎপিণ্ড, সেগুলো কি ধীরে ধীরে ছোট ছিল যখন শিশু অবস্থায় ছিল, ধীরে ধীরে সেগুলো বৃদ্ধি পাচ্ছে, তো সেটাকেই বলা হচ্ছে কি বৃদ্ধি। তাহলে মনোবিদ ক্রো অ্যান্ড ক্রো এটা বললেন। তাহলে আর্নেস্ট জোন্স, তারপরে মনোবিদ ক্রো অ্যান্ড ক্রো এবং কি গ্যাসেল তিনি বলছেন, তিনি একটা সংজ্ঞা দিয়েছেন, তিনি বলছেন কি, তিনি বলছেন যে গ্রোথ is a function, function function of organism, organism, organism rather than that of the environment, environment as such। আচ্ছা, এখানটায় দা কথাটা লিখবে। তাহলে গ্যাসেল কি বললেন যে গ্রোথ ইজ এ ফাংশন অফ দ্য অর্গানিজম রাদার দেন দ্যাট অফ দ্য এনভায়রনমেন্ট অ্যাজ সাচ। তাহলে পরিবেশ অপেক্ষা ব্যক্তির আভ্যন্তরীণ বিভিন্ন কাজ, ব্যক্তির আভ্যন্তরীণ এই বলছে গ্রোথ ইজ এ ফাংশন, বিভিন্ন কার্যাবলী অফ দ্য অর্গানিজম, বিভিন্ন অর্গানগুলো আমাদের শরীরে যে রয়েছে সেগুলোর কাজ। তো পরিবেশ অপেক্ষা ব্যক্তির বিভিন্ন অর্গানগুলোর যে কার্যাবলী তার সমষ্টি হচ্ছে বৃদ্ধি, এটা বললেন কে, গ্যাসেল। তো আমাদের বৃদ্ধি সম্পর্কে ছোট্ট একটা সংজ্ঞা লেখার পর তো আমাদের এই সংজ্ঞাগুলোর মধ্যে কোনো একটা কি দুটো সংজ্ঞা লিখলেই হবে, ঠিক আছে। তো এটা গেল কি বৃদ্ধি, অর্থাৎ বৃদ্ধি কাকে বলে। তাহলে বৃদ্ধি কাকে বলে আমরা জানলাম যে কি না বৃদ্ধি হয়, এক কথায় বেড়ে যাওয়াকেই বলা হয় কি বৃদ্ধি। তো এরপর আমরা দেখবো কি এই বৃদ্ধির কতগুলো বৈশিষ্ট্য। আচ্ছা, এটা থাকুক। আচ্ছা, তাহলে এরপর আমরা দেখব বৈশিষ্ট্য। তাহলে বৃদ্ধির বৈশিষ্ট্য কি কি হতে পারে। তাহলে দেখো আমি বারবার একটা কথা বলেছি সংজ্ঞায় যে শিশুর ভ্রূণ অবস্থা থেকে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত, তাহলে কি বৃদ্ধি একটা নির্দিষ্ট বয়স পর্যন্তই ঘটে, তাই না। তাহলে আমরা প্রথম পয়েন্ট এটা লিখতে পারি যে নির্দিষ্ট বয়স সীমা বা নির্দিষ্ট বয়সের মধ্যে সীমাবদ্ধ, ঠিক আছে, নির্দিষ্ট বয়সের মধ্যে সীমাবদ্ধ। তাহলে বৃদ্ধি ভ্রূণ অবস্থা থেকে শুরু হলেও এই বৃদ্ধি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে, তারপর আর ঘটে না। তো এইটুকুই আমরা এই নির্দিষ্ট বয়সের মধ্যে সীমাবদ্ধ এখানে লিখব। আচ্ছা, এবারে কি নিরবিচ্ছিন্নতা। নিরবিচ্ছিন্নতা বা ধারাবাহিকতা, এই পয়েন্টটাকে আমরা বলতে পারি যে কি ধারাবাহিকতা। নিরবিচ্ছিন্নতা বা ধারাবাহিকতা কিরকম না, বৃদ্ধি যখন ঘটে একটা শিশুর, যখন হাত বাড়ছে, হয়তো মনে করো একটা হাত বৃদ্ধি পাচ্ছে, সেই সঙ্গে সঙ্গে তার ভেতর মানে সেই যে হাতের মধ্যে কি শুধু হাতের মধ্যে তার আঙুল রয়েছে, তার ভেতরের বিভিন্ন অর্গানগুলো রয়েছে, শিরা, উপশিরা, তার মাসল, পেশি, এগুলো কি হয় বৃদ্ধি পায়। তার মানে কোনো একটা বিষয় বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তার আনুষঙ্গিক বিষয়গুলো বৃদ্ধি পায়। বা দেখো একটা শিশু যখন ছোট ছিল তার ওজন কম ছিল, সে যখন বড় হচ্ছে তার ওজনটাও
তার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে তার উচ্চতাও বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি হয় না, এই কারণে বলা হচ্ছে যে বৃদ্ধি হচ্ছে ধারাবাহিক। তো এইটুকু আমরা হচ্ছে এই ধারাবাহিকতা বা নিরবিচ্ছিন্নতা পয়েন্টে লিখব। নেক্সট কি, এই বৃদ্ধি কি হয় অনুশীলন নির্ভর। অনুশীলন নির্ভর কিরকম না, বৃদ্ধিতে কিন্তু অনুশীলন প্রভাব বিস্তার করে। মানে আমরা যদি দেখা যায় যে অনেকে কি হয় না, খুব ভালো জিম টিম করে তার শরীরটাকে মানে কি বলা যায় অনেকটা উন্নত মানের করে ফেলেছে, মানে তার মাসেলগুলো বৃদ্ধি পেয়েছে, বা হয়তো কেউ হয়তো বাড়তে চাইছে, ঠিক আছে। তো সামান্য হলেও কিন্তু অনুশীলনের প্রভাবে লম্বায় বাড়া যায়, সামান্য, খুব সামান্য হলেও, ঠিক আছে। তো দেখো তাহলে বৃদ্ধি কি মানে বৃদ্ধির ক্ষেত্রে অনুশীলন প্রভাব বিস্তার করে, তাহলে অনুশীলনের মাধ্যমে বৃদ্ধির ওপর প্রভাব বিস্তার করা যায় বা বৃদ্ধির উপরে অনুশীলনের প্রভাব রয়েছে। তাহলে অনুশীলনের মাধ্যমে কিন্তু আমরা বৃদ্ধিটাকে ত্বরান্বিত করতে পারি। একটা শিশুকে যদি আমি তাকে অনুশীলন করাই, বৃদ্ধির অনুশীলন, তার ব্যায়াম হোক যাই হোক সেগুলো যদি করাই, তাহলে কি হয়, তাহলে ধীরে মানে তার যে বৃদ্ধিটা সেটা ত্বরান্বিত হবে, খুব শীঘ্রই হবে, তাই না। তো এই কারণে বলা যায় অনুশীলন নির্ভর। অনুশীলন করলে বৃদ্ধির ওপরে মানে অনুশীলন করলে তার প্রভাব বৃদ্ধির উপরে দেখা যায়। আচ্ছা, আর কি, ব্যক্তি বিশেষে পার্থক্য। ব্যক্তি বিশেষে পার্থক্য লক্ষ্য করা যায়। বৃদ্ধি কিন্তু প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে সমান নয়। অনেক শিশুরা দেখা যায় তারা কিন্তু খুব ধীর গতিতে তারা বেড়ে উঠছে, আবার কোনো কোনো শিশু দেখা যায় যে খুব শীঘ্রই বেড়ে উঠছে। তো এমনটা কিন্তু দেখা যায়। তো এই কারণে বলা হচ্ছে যে ব্যক্তি বিশেষে বৃদ্ধির পার্থক্য লক্ষ্য করা যায়। দেখা যায় যে অনেক সময় কোনো কোনো শিশু, এমন কোনো কোনো শিশু রয়েছে যারা খুব শীঘ্রই বেড়ে যায়, আবার দেখবে কিছু কিছু শিশু রয়েছে যারা অনেকটা ছোট, মানে বেটে প্রকৃতির থেকে যায় অনেক দিন পর্যন্ত, তাদের বৃদ্ধিটা খুব ধীরে ধীরে হয়ে থাকে, যেটা আমরা খুব সহজেই দেখতে পাই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, বৃদ্ধির হার। বৃদ্ধির হারের পরিবর্তন। বৃদ্ধির হার কিন্তু পরিবর্তনশীল। বৃদ্ধির হার পরিবর্তনশীল কিরকম, শিশু যখন প্রথম অবস্থায় একদম শৈশব অবস্থায় জন্মগ্রহণের পর, সেই সময় থেকে কি হয় মানে মনে করি যদি আমরা জন্মগ্রহণের পর ধরো 2 বছর থেকে বা জন্মগ্রহণের পরবর্তী সময় শিশুর বৃদ্ধি হার খুব থাকে, ঠিক আছে, শিশু খুব দ্রুত গতিতে বৃদ্ধি পায়। তারপরে সেখান থেকে শুরু করে 12 বছর কি 12 বছরের ধরো 10 বছর বয়স পর্যন্ত, তখন আবার কি হয়, বৃদ্ধির হার হ্রাস পায়, সামান্য হলেও হ্রাস পায়। আবার ওই 10 বছরের পরবর্তী থেকে একেবারে 20 বছর বয়স পর্যন্ত তখন বৃদ্ধির হার আবার বৃদ্ধি পায়। তো তারপরে আবার ধীরে ধীরে কিন্তু বৃদ্ধির হার হ্রাস পায়, আবার ক্রমে একেবারে ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। তারপরে 25 বছর বয়সের কাছাকাছি সময়ে বৃদ্ধি বন্ধ হয়ে যায়, তারপর আর বৃদ্ধি ঘটে না। তো সেখানে মনোবিদ, এখানে আমরা একজন মনোবিদের নাম জানবো, তিনি হলেন H.V. মেরিডিথ। H.V. মেরিডিথ, তিনি বৃদ্ধির হারের জন্য একটা পরীক্ষা করেছিলেন, ঠিক আছে। সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় লম্ব অধ্যয়ন। সেই পদ্ধতিটার নাম হচ্ছে কি লম্ব অধ্যয়ন। লম্ব অধ্যয়ন, এই পদ্ধতিতে তিনি বৃদ্ধির হারটাকে পর্যবেক্ষণ করেছেন। তো এই লম্ব অধ্যয়ন পদ্ধতি তাহলে কার না, H.V. মেরিডিথ, ঠিক আছে। তো লম্ব অধ্যয়ন পদ্ধতিটা কি না, এই প্রক্রিয়ায় শিশুর যে বৃদ্ধির হার সেটাকে দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করা হয়, ঠিক আছে। তো তিনি এইভাবে লম্ব অধ্যয়ন পদ্ধতিতে শিশুর বৃদ্ধির হারকে পর্যবেক্ষণ করেছেন। সেখানে তিনি তাহলে কি কি দেখতে পেলেন, তিনি যে মন্তব্যটা প্রকাশ করেছেন সেখানে বলেছেন যে শৈশবে অর্থাৎ 2 বছর বয়স থেকে
2.5 বছর বয়স পর্যন্ত, 2 বছর বয়স থেকে 2.5 বছর বয়স পর্যন্ত শিশুর বৃদ্ধির হার খুব মানে শিশু দ্রুত বাড়তে থাকে। এরপর 2.5 বছর বয়স থেকে বয়ঃসন্ধির 2 বছর আগে পর্যন্ত, মানে কৈশোরের 2 বছর আগে, ঠিক আছে, কৈশোরের 2 বছর আগে। দেখো কৈশোর আমরা যদি গড় ধরি তাহলে সেখানে দেখতে পাবো যে কৈশোরটা শুরু হয় 12 থেকে, তাহলে তার 2 বছর আগে পর্যন্ত, তার মানে 10 বছর বয়স পর্যন্ত, 2.5 বছর থেকে 10 বছর পর্যন্ত। তো এরপর কৈশোরের 2 বছর আগে থেকে, ঠিক আছে, কৈশোরের 2 বছর আগে থেকে সম্পূর্ণ বয়ঃসন্ধি, সম্পূর্ণ বয়ঃসন্ধিকাল, সন্ধিকাল পর্যন্ত। তাহলে কৈশোরের 2 বছর আগে থেকে মানে ওই 10 বছর থেকে বয়ঃসন্ধি, সম্পূর্ণ বয়ঃসন্ধি কাল পর্যন্ত, বয়ঃসন্ধি কাল মানে 18 থেকে 20 বছর বয়স পর্যন্ত, তাহলে বৃদ্ধিটা দ্রুত হয়। তো নেক্সট হচ্ছে কি, বয়ঃসন্ধির পর থেকে, বয়ঃসন্ধির পর থেকে ধীর গতিতে বৃদ্ধি ঘটে, ধীর গতিতে বৃদ্ধি হয়। তাহলে কি বয়ঃসন্ধির পর থেকে আবার ধীর গতিতে বৃদ্ধি হয় এবং কি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মানে ওই 25 বছরের কাছাকাছি সময় বৃদ্ধি হওয়ার বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে বলেছেন কি মেরিডি। তো এইভাবে দেখো আমরা মোটামুটি কতগুলো বৈশিষ্ট্য জানলাম যার মাধ্যমে আমরা বৃদ্ধিটা যে কি সে সম্পর্কে আইডিয়া করতে পারছি, একটু হলেও আমরা আইডিয়া করতে পারবো যে বৃদ্ধিটা কি। তো এটা গেল কি বৈশিষ্ট্য। এরপর আমরা জানবো সিলেবাস অনুযায়ী, একদম সিলেবাসে আমাদের বলে দিয়েছি যে ফার্স্ট ছিল কি মিনিং অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ কি বৃদ্ধি এবং বিকাশের যে অর্থ সেটা, তার মধ্যে ছিল কি প্রিন্সিপালস অ্যান্ড এডুকেশনাল ইমপ্লিকেশন, ঠিক আছে। তো শিক্ষামূলক যে গুরুত্ব এবং তার সঙ্গে সঙ্গে বৃদ্ধি বিকাশের নীতিগুলো কি কি সেগুলো আমাদের জানতে হবে। তো সেইভাবে আমরা এগোবো। তো মিনিং মানে অর্থ, তো সেক্ষেত্রে অর্থ শুধু জানলে হবে না, তার সঙ্গে কিছু কিছু বৈশিষ্ট্য আমাদের জানতে হবে, সে কারণে বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম। তো এরপর আমরা দেখবো কি এই কতগুলো নীতি দেখবো, ঠিক আছে। এরপর আমরা দেখবো কি নীতি। আচ্ছা কালিটা চেঞ্জ করি, নীতি। বৃদ্ধির ক্ষেত্রে আমরা কোন কোন নীতিগুলো দেখবো। নীতি প্রথমে দেখো ধারাবাহিকতার নীতি, বৈশিষ্ট্যতে আমরা পেয়েছি, ঠিক আছে, সেটাকে তার মতো লিখেছি, ঠিক আছে। এখানে ফার্স্ট নীতি কি হবে, ধারাবাহিকতার নীতি, ধারাবাহিকতার নীতি। এই এডুকেশন বিষয় প্রত্যেকটা বিষয়ের মধ্যে না খুব ইন্টার রিলেটেড বিষয় আর কি প্রত্যেকটা বিষয়। তো প্রথমে দেখো ধারাবাহিকতা নীতি। ধারাবাহিকতা নীতিতে কি বলা আছে না, বৃদ্ধি একটি ধারাবাহিক প্রক্রিয়া। কারণ কি না, শিশুর বৃদ্ধির সঙ্গে সঙ্গে, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার ওজন, উচ্চতা, তার আকার এগুলো কি হয়, বৃদ্ধি পেতে থাকে। এই জন্য বলা হয় যে শিশুর বৃদ্ধির ক্ষেত্রে কোনো একটা বৃদ্ধি বন্ধ হয়ে যেতে পারে না, ঠিক আছে, কোথাও বৃদ্ধি বন্ধ হয়ে যেতে পারে না যে এখন বৃদ্ধি বন্ধ আবার আবার হবে, এরকম কিছু নয়, বৃদ্ধি চলতে থাকে, সে ধীর গতিতে হলেও কিন্তু চলতে থাকে, যেটা আমরা মেরিডিথের যে পয়েন্টটা ছিল ওখানে আমরা দেখেছি, লম্ব অধ্যয়ন যে পদ্ধতি উনি যেটা লক্ষ্য করেছিলেন। তাহলে প্রথম কি ধারাবাহিকতা নীতি, এখানে আমরা লিখবো কি না বৃদ্ধি একটি ধারাবাহিক প্রক্রিয়া। শিশুর ভ্রূণ অবস্থা থেকে শুরু করে একেবারে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত শিশুর বৃদ্ধি ধারাবাহিকভাবে সংগঠিত হয়, ঠিক আছে, সেখানে কোনো জায়গায় বৃদ্ধি বন্ধ থাকে না। আচ্ছা তাহলে বৃদ্ধি একটি ধারাবাহিক প্রক্রিয়া। এবারে কি না নিরবিচ্ছিন্নতার নীতি, বা এটাকে আমরা বলতে পারি ধারাবাহিকতা নীতি হলো, আচ্ছা আগে একটা লিখি, অনুশীলনের নীতি।
যেটা আমরা সেখানে বৈশিষ্ট্যতে লিখেছি। অনুশীলনের নীতি কি? না, অনুশীলনের মাধ্যমে বৃদ্ধি প্রক্রিয়াকে ত্বরান্বিত করা যায়, অর্থাৎ বৃদ্ধি প্রক্রিয়ার উপর অনুশীলনের একটা প্রভাব থাকে। যেমন আমি বলেছি যে আমরা যদি কেউ একজন ভালো জিম টিম করে সে তার শরীরটাকে একটু উন্নত মানের করলে, তার মাসেল, তার হাড়, তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো কি হয়? বৃদ্ধি পায়। ঠিক আছে, তো সেই বিষয়গুলো। আবার দেখো কেউ হয়তো খুব মোটা, সে সে কি হয়, সে দৌড়াদৌড়ি করে করে সে রোগা হয়ে গেল, তাহলে তার কি দেহের যে পরিবর্তন ঘটলো সেখানে কার প্রভাব থাকলো? অনুশীলনের প্রভাব থাকলো। তো সেটাই এই জন্য বলা হচ্ছে যে বৃদ্ধিতে অনুশীলনের প্রভাব থাকে, এ কারণে বৃদ্ধির উপরে অনুশীলনের প্রভাব লক্ষ্য করা যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে ধারাবাহিকতার নীতি হলো অনুশীলনের নীতি, হলো অনুশীলন প্রভাব বিস্তার করে। আচ্ছা, আর কি রয়েছে? পরিবর্তনশীলতার নীতি। পরিবর্তনশীলতার নীতি কি? না, বৃদ্ধি কখনো একই রকম থাকে না, বৃদ্ধি কি হয়? পরিবর্তিত হয়। যেমন কি একটা ছোট শিশু, সে কি সেই সারা জীবন সেই শিশু থাকবে? সে ধীরে ধীরে কি হয়? বাড়তে থাকে, তাই তো। তো এ কারণেই বলা হচ্ছে যে বৃদ্ধি একটি পরিবর্তনশীল প্রক্রিয়া। তাহলে এখানে পরিবর্তনশীলতা লক্ষ্য করা যায়, তাহলে এখানে পরিবর্তনশীলতার যে নীতি সেটা কাজ করছে। সে কারণেই বলা হচ্ছে যে বৃদ্ধিতে পরিবর্তন লক্ষ্য করা যায়, বৃদ্ধি একই রকম থাকে না কখনো। এটা হচ্ছে পরিবর্তনশীলতার নীতি। আচ্ছা, আর কি? সামগ্রিক থেকে বিশেষের নীতি। সামগ্রিক থেকে বিশেষের নীতি, সামগ্রিক থেকে কি? দেখো আমরা লক্ষ্য করি যে শিশুর যে বৃদ্ধিটা ঘটে, মানে শিশু ধরো হাঁটবে, তাহলে হাঁটবে মানে সে কি জন্ম থেকেই হাঁটতে শুরু করে? এরকম কিন্তু নয়। তাহলে সে সে কি করে? সে হচ্ছে প্রথমত কি চিত হয়ে হাত পা নাড়তে থাকে, তারপরে উপুড় হয়, তারপরে ধীরে ধীরে কি হয়? সে বসতে পারে, তাই তো, ধীরে ধীরে সে বসতে পারে, তারপরে কি হয়? হামাগুড়ি দেয়, তারপরে কি হয়? তারপরে সে ধীরে ধীরে উঠতে শেখে, তাহলে কারো না কারো হাত ধরে বা কোনো কিছুকে অবলম্বন করে, তারপরে ধীরে ধীরে সে হাঁটতে পারে, তারপরে সেখান থেকে ধীরে ধীরে দৌড়াতে পারে। তাহলে দেখো, তাহলে সামগ্রিক থেকে বিশেষ, তাকে যদি দৌড়তে হয় তাহলে সে কিন্তু প্রথমেই পারছে না, তাকে কতগুলো কৌশল অবলম্বন করতে হচ্ছে। তাহলে এ কারণেই বলা হচ্ছে যে বৃদ্ধি হচ্ছে সামগ্রিক থেকে বিশেষের দিকে চলে। ঠিক আছে, সামগ্রিক একটা বিষয়, ঠিক আছে, তো সেখান থেকে একটা নির্দিষ্ট দিকে যাবে, সে হাঁটবে একটা নির্দিষ্ট কাজ। ঠিক আছে, তো এই কারণে বলা হচ্ছে যে বৃদ্ধি সামগ্রিক থেকে বিশেষের দিকে যায়। এবার দেখো, এবার কি রয়েছে? না, নির্ভরশীলতার নীতি। নির্ভরশীলতার নীতি কি? না, নির্ভরশীলতা বলতে বৃদ্ধি কি করে না, তার আগের স্তরের উপর নির্ভর করে, মানে এই স্তরের বৃদ্ধি কেমন হবে সেটা তার আগের স্তরের উপর। ঠিক আছে, দেখো এখানে খুব সাধারণ একটা বিষয়, যে আমরা প্রথম বললাম কি না, শিশু প্রথম বসতে পারে তারপরে হামাগুড়ি দেয়। তাহলে দেখো, হামাগুড়ি যে দেওয়াটা সেটা কার উপর নির্ভর করে? বসতে পারার উপর। তাহলে বসতে যদি সে ঠিকভাবে পারে তাহলে সে খুব সহজে হামাগুড়ি দিতে পারবে। এই কারণে বলা হচ্ছে যে বৃদ্ধি, প্রত্যেকটা স্তরের বৃদ্ধি তার আগের স্তরের উপর নির্ভর করে। তো এই কারণে বৃদ্ধিতে নির্ভরশীলতার নীতি লক্ষ্য করা যায়। ঠিক আছে, নির্ভরশীলতার নীতি। তাহলে মোটামুটি দেখো 5টা নীতি হয়ে গেছে। তো এখানে আচ্ছা, আর একটা নীতি আমরা আলোচনা করতে পারি, সেটা হচ্ছে কি মিথস্ক্রিয়ার নীতি। মিথস্ক্রিয়ার নীতি নীতি মানে কি না, মানে এই যে বৃদ্ধিতে বংশগতির যেমন প্রভাব রয়েছে তেমনি আবার পরিবেশেরও প্রভাব রয়েছে। কারণ কি, আমরা দেখবো যে নেদারল্যান্ডের মানুষেরা অনেকটা লম্বা হয়, ঠিক আছে, বেশিরভাগটা। তো সেই জায়গায় তাহলে কি তাদের সেই পরিবেশটা এমনই, তো সেখানে দেখো পরিবেশের একটা প্রভাব দেখতে পাচ্ছি। আমাদের তুলনায় নেদারল্যান্ডের মানুষেরা কিন্তু অনেকটা লম্বা হয়। তো সেদিক থেকে আবার দেখো, এমন অনেক অনেক শিশুরা আছে, মানে আমাদের এখানেও আছে যারা অনেক লম্বা, আবার ওই নেদারল্যান্ডেও এমন শিশুরা আছে বা এমন ব্যক্তিরা আছে যারা অনেক বেঁটে। তাহলে দেখো এক্ষেত্রে কোনটা প্রভাব বিস্তার করছে? বংশগতি। তার বংশে, ধরো মনে করো কারোর বংশে তার পিতামাতা অনেক বেঁটে, তাহলে তার সন্তান কিন্তু খুব লম্বা হওয়ার কথা নয়,
গড়ে কিন্তু ওই বেটেই হয়, ঠিক আছে। দু একটা কোনো বারে কোনো সময় দেখা যায় যে লম্বা হয়ে থাকে। তাহলে দেখো মিথস্ক্রিয়ার নীতি, অর্থাৎ এখানে দেখা যায় যে বৃদ্ধি বংশগতি এবং পরিবেশ উভয়ের উপর প্রভাব বিস্তার করে, মানে বৃদ্ধিতে আর কি বংশগতি এবং পরিবেশ উভয় প্রভাব বিস্তার করে। এ কারণে বলা হচ্ছে যে বৃদ্ধি হচ্ছে একটা মিথস্ক্রিয়ামূলক প্রক্রিয়া। তাহলে এগুলো হচ্ছে কি নীতি। তো যেহেতু আমরা মানে আমরা এই বৃদ্ধি বিকাশ আলোচনা করছি, আর আমরা একসঙ্গে অনেকগুলো বিষয় আলোচনা করব না, মোটামুটিভাবে আজকে যতটুকু আলোচনা হয়েছে ততটুকুই। তো এর পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব, অল্প অল্প করে এগোবো, কিন্তু বিষয়টাকে ভালোভাবে বুঝে এগোবো, ঠিক আছে। এটাই হচ্ছে বিষয়। আর তোমাদের এখানে বলে রাখি যে তোমরা যারা এই চ্যানেলে নতুন রয়েছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে তোমরা যুক্ত হতে পারো, ঠিক আছে। সেখানে আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে পারি, অথবা তোমাদের কোনো সমস্যা হলে সেখান থেকে জানতে পারবে এই এডুকেশন সংক্রান্ত বিষয়, ঠিক আছে। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো।